আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানা হত্যার ঘটনা সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন প্রধানমন্ত্রী। বনানীতে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ, নতুন তদন্ত কমিশন করবে না সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। হত্যা রহস্য জানানোর দাবি জামাতের। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মেয়াদ শেষের আগে আহসান মনসুরকে বিদায়, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। দিনভর কেন্দ্রীয় ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ। কাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মবের সংখ্যা নেই, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। কাজ আজকে রাতের ভিতরে প্রায় সবার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষে আহত 21, জামিন ঘিরে বরিশালে আদালতে হট্টগোল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। দায়িত্ব নিয়েই মশা মারতে মাঠে ঢাকার 2 সিটির প্রশাসক। বিগত সময়ে সমন্বয়হীনতাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি আরও পর্যালোচনা করবে সরকার, জানান বাণিজ্য মন্ত্রী। জাতীয় স্বার্থে অগ্রাধিকারের অনুরোধ। এবং বিশ্বকাপে টিকে থাকার মিশনে কিউইদের মুখোমুখি শ্রীলঙ্কা, ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিল পাকিস্তান। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। বুধবার ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে জাতীয় নিরাপত্তার দুর্বল কাঠামো ফুটে উঠেছে। দেশের নিরাপত্তা আরও আধুনিক ও শক্তিশালী করা দরকার বলেও মনে করেন তিনি। বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের স্মরণ করছে গোটা দেশ। ইতিহাসের নিষ্ঠুর এই হত্যাকাণ্ড ছিল সেনাদের দুর্বল করে নিরাপত্তা ব্যবস্থাকে ভাঙার ষড়যন্ত্র। শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত কমিশন করবে না সরকার। বিচার চলবে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন ধরেই। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে নেমে এসেছিল এক অদ্ভুত আঁধার। সেদিন বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় নিষ্ঠুরভাবে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে চক্রান্তকারীরা। পিলখানায় শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দেশের সার্বিক শান্তি সমৃদ্ধি দান করুন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের জানান, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত কমিশন গঠন করবে না সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং
তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো, আমি আরো ডিটেইল দেখব। সেই সুপারিশমালা অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর চক্রান্ত। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। সরকার ও রাজনৈতিক দলের পাশাপাশি শহীদ সেনা পরিবারের সদস্যরাও বনানী সামরিক কবরস্থানে প্রিয়জনদের স্মরণ করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করার একটি গভীর চক্রান্ত ছিল বলেও মন্তব্য করেছে দলটি। মাহমুদুল হাসান ইমনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনারা বুধবার সকালে তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যায় তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল। এটি দেশকে সামরিকভাবে ভেঙে ফেলার ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বুধবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে হয় আলোচনা সভা। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের স্বাধীনতা, আমাদের আজাদী, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। আলোচনা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আমরা দেশের সকল জনতা ঐক্যবদ্ধভাবে যেন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এবারের নির্বাচনেও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে দাবি করে ভবিষ্যতে জীবনের বিনিময়ে হলেও এমন অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর ইব্রাহিমপুরে ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন তিনি। এ সময় সরকারকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দেবেন। ৬৯ বার জনগণ হা ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছিল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে শহীদ সেনা দিবসে সেনা শহীদদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা নিবেদন শেষে বনানী সামরিক কবরস্থানে কথা বলেন নাহিদ ইসলাম। একটা মাস্টার প্ল্যান নিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল।
মেয়াদ শেষের 2.5 বছর আগেই গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডক্টর আহসান এইচ মনসুরকে, আর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এর আগে বুধবার সকাল থেকে সদ্য সাবেক গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রতিবাদে বুধবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বদলির আদেশ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। আমাদের এই দাবি আজকের মধ্যে মেনে না নেন তাহলে আমরা বাধ্য হব আগামীকাল থেকে ওনার পদত্যাগের দাবি। এমন হুঁশিয়ারির পরপরই দুপুর 1টা নাগাদ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। অভিযোগ করেন একীভূত হওয়া 5 ব্যাংককে আগের বিতর্কিত মালিকদের হাতে ফিরিয়ে দিতেই কলকাঠি নাড়ছে একটি কুচক্রি মহল। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রি মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে। এমন পরিস্থিতিতে গুঞ্জন ওঠে কেন্দ্রীয় ব্যাংকে থাকছেন না আর ডক্টর মনসুর, নতুন গভর্নর হচ্ছেন মুস্তাকুর রহমান। এই গুঞ্জনের খবর পেয়েই অফিস ছাড়েন গভর্নর। এরপরই বিকেল 3টার দিকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মুস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এবং আরো হবে। নতুন সরকার এলে এমন রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। কিছু নাই, সরকার নতুন সরকার এসছে, সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে, এভাবে তো হতেই থাকবে। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসানুল্লাহকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একদল কর্মকর্তার বিরুদ্ধে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে কাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার। দুপুর 2টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15ই মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। আর ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। দেরিতে হলেও ফেব্রুয়ারিতে মেলার রেওয়াজ না ভাঙায় সরকারকে ধন্যবাদ জানান লেখক, পাঠক ও প্রকাশকরা। নির্বাচিত সরকারের আসার পর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে নগর জীবন। খানিকটা দেরিতে হলেও থমকে থাকা অমর একুশে বইমেলার দ্বার খুলছে বৃহস্পতিবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেমন কিছু নাই। ভাষা শহীদদের স্মরণে বাঙালির প্রাণের মেলার আয়োজনে ব্যস্ত বাংলা একাডেমি। চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। পাঠকের নজর কাড়তে স্টলের সাজসজ্জায় ব্যস্ত সবাই। রং তুলির আলপনা ও লাইটিং সহ বাহারি আয়োজনে দৃষ্টিনন্দন করার চেষ্টা আয়োজকদের। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। আর এবার তো রোজার মধ্যে পড়ছে, দেরি করে দিছে, এই জন্য একটু সময় তাড়াতাড়ি করতে হইতেছে। একটা নির্বাচনকালীন সময় ছিল, দেশের পরিস্থিতি কি হয় না হয় সবার ভিতরে একটা আশঙ্কা ছিল। এদের পরে হয়তো বৃষ্টি বাদলের একটা সময় থাকে, সেই সময় আমাদের যেহেতু বই বৃষ্টিতে ভিজার সম্ভাবনা থাকে, এই জন্য মেলাটা এখন হয়ে গেলেই আর কি ভালো হয়। কাজ আজকে রাত্রের ভিতরে প্রায় সবার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, কিছু বাকি থাকবে। গতকালও কিছু বরাদ্দ দিচ্ছে তো, আর ওই মেলার ভাড়া মৌকুফ হওয়াতে ধরেন যারা না আসে তারাও অনেকে চলে এসছে। শিশু কিশোর কর্নার, গবেষণা ধর্মী বই, কথা সাহিত্যিক ও কবিতার বই আলাদা করে প্রদর্শনের প্রস্তুতিও চলছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা প্রাঙ্গণ কেন্দ্রিক ফুড পেট্রোল ব্যবস্থা এবং মুক্ত মঞ্চ কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
নোয়াখালীর হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষে বিএনপি অফিস, দোকানপাট ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে 21 জন। বুধবার দুপুরে প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ জানায়, চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এ সময় তিনি এলাকার নেতাকর্মীদের সাথে দেখা করেন। ফেরার পথে বিএনপির লোকজনের সাথে এনসিপির ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষের রূপ নেয়। এ সময় বিএনপির অফিস, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের 21 জন আহত হন। মোহাম্মদ ফজলুল আজিম সাহেব ছিলেন, ওনাকে হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল। আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। তখন আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে ভোটের 2 দিন আগে থেকে আবার বিএনপি হয়েছে। ওর নাম হচ্ছে বেলাল লেখা। আদালত প্রাঙ্গণ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাসে বিশৃঙ্খলার দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। সংগঠনের সভাপতির মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, আদালতের এজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন, বিচারককে উদ্দেশ্য করে হুমকিও দিচ্ছেন। ঘটনাটি মঙ্গলবার বরিশাল আদালতের। ঘটনার একদিন পর এজলাসে হট্টগোলের নেতৃত্ব দেয়া বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আদালত থেকে আটক করে পুলিশ। এর পরপরই উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। মোতায়েন করা হয় সেনাবাহিনীও। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট বেআইনিভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেন। এজলাসে এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন আইনজীবীরা। লিংকনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। এটা আওয়ামী ফ্যাসিবাদের একটি নমুনা। আমাদের আইনজীবী সমিতির সভাপতি, তিনি একজন নির্বাচিত সভাপতি, তাকে বিনা কারণে আটক করা হয়েছে। কম্পাউন্ডের ইতিহাসে এভাবে কোনোদিন হয়নি। আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। সমস্ত আইনজীবীরা আমরা লাগাতার ভাবে কালকে কোর্ট বর্জনের ঘোষণা দিলাম। পুলিশ জানিয়েছে, আদালত অবমাননা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় লিংকন সহ 12 জনকে আসামি করা হয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। ফার্মগেট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে এবং সাম্প্রতিক বর্বর হামলার ঘটনায় আহতদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় 11 দলীয় জোটের সকল শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হবে বলেও জানান তারা। দায়িত্ব পেয়েই মশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন ঢাকা উত্তর ও দক্ষিণের 2 প্রশাসক। জানান, খাল নালা পরিষ্কারে কেউ বাধা হয়ে দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মশক নিধনের ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নিয়ে আগের সমন্বয়হীনতার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দ্রুতই মশার উৎপাত কমে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার উৎপাত, অতিষ্ঠ নগরবাসী। গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সাম্প্রতিক গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ঢাকায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। এর মধ্যে প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির, যারা মূলত নর্দমা ও দূষিত পানিতে বংশবিস্তার করে। রাজধানীর মশা নিয়ন্ত্রণে এবার নড়ে চড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক আব্দুস সালাম। উত্তর সিটিতেও চলছে চিরুনি অভিযান। এ সময় মশা নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। স্বীকার করেন আগের সমন্বয়হীনতার কথা।
আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোবো। দ্রুত সময়ের মধ্যে মশা নিয়ন্ত্রণের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনে মশা নিয়ন্ত্রণ অভিযানে এসে এসব কথা বলেন তারা। সিস্টেম ইজ ভেরি গুড, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা দেখলাম। আর আমরা 2টা করে স্যাম্পল প্রত্যেক জাতীয় ওষুধ থেকে আমরা নিয়েছি। একটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। খাল ও জলাশয়ে মশা মারতে ডিঙি নৌকা ও স্পিড বোট ব্যবহারের পাশাপাশি ঔষধের মান যাচাইয়ে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। মাঠ পর্যায়ে এই তদারকিতে দ্রুতই সুফল পাওয়ার আশা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ঈদের কেনাকাটায় সরগরম এখন রাজধানীর গাউসিয়া মার্কেট। ক্রেতাদের পছন্দের শীর্ষে পাকিস্তানি সেলোয়ার কামিজ। ভিড় এড়াতে রমজানের প্রথম সপ্তাহেই অনেকেই সারছেন ঈদের কেনাকাটা। এখনো তেমন জমে না উঠলেও ব্যবসায়ীদের প্রত্যাশা আগামী সপ্তাহে বাড়বে বেচাকেনা। রমজানের প্রথম সপ্তাহে রাজধানীর গাউসিয়া মার্কেটে লেগেছে ঈদের আমেজ। থরে থরে সাজানো ঈদের পোশাক, দোকান ঘুরে ঘুরে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। শেষ ভাগে ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। জামা কিনছি, ওইটার সাথে ম্যাচিং করে জুতা কিনবো, নেকলেস নিব, কানের দুল নিতেছি। বর্তমান চলতেছে ফ্রাসি ড্রেস, ফ্রাসি সারা গাড়া, যেটা আগেও 2 বছর ধরে চলতেছে, কিন্তু নতুন করে ডিজাইন আসছে এগুলো। গজ কাপড়, রেডিমেড ড্রেস, জুয়েলারি, প্রসাধনী ও লেস দোকানগুলোতে বাড়তি আনাগোনা ক্রেতাদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কম বলছেন বিক্রেতারা। 6 রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ যেই বেচা কেনাটার দরকার ছিল সেই বেচা কেনাটা এখন পর্যন্ত মোটামুটি কেউ পায় নাই। এই সিজনে যে লাস্ট 10 দিন ওইখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে আংটিতে। প্রতিবার মনে করেন আমরা 30 পিস 40 পিস করে মাল বিক্রি করে দিই, এবার 2 পিস 3 পিস বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে। ইফতারের পরেও কাস্টমার পাচ্ছি না, আর মানুষের হাতে একদমই বাজেট নাই ধরতে গেলে। ঈদ ফ্যাশন ট্রেন্ডে এবারও পাকিস্তানি কামিজ, সেই সাথে এমব্রয়ডারি আর ডিজাইনের চাহিদা তো রয়েছেই, তবে দাম নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাজেটের মধ্যে তো পাওয়া যায় না, তারপরও আর কি যায় আলহামদুলিল্লাহ মিলে। যে বাজেট আমরা চিন্তা ভাবনা করে আসছি ওইভাবে আমাদের এখন মনে করেন যে বাজেটে কুলাচ্ছেন। সীমিত যারা আয় আছি আমরা, তাদের মনে করেন যে বাজেটের বাইরে তো আমরা যেতে পারি না। আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে। তবে বিপণী বিতানগুলো এখনো ফাঁকা থাকলেও দ্রুতই ক্রেতাদের হিড়িক বাড়বে বলেই প্রত্যাশা সকলের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বলেন, চুক্তির নানান দিক যাচাই বাছাই করে কিছুদিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এই চুক্তি একটি বিকাশমান প্রক্রিয়া। এ বিষয়ে মন্তব্য করতে আরও সময়ের প্রয়োজন বলে জানান মন্ত্রী। বাজারে আমদানি পণ্যের দাম এখন ঠিক আছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, অসৎ ব্যবসায়ীদের জন্য লেবুর মতো দেশীয় পণ্যের দামের ওঠানামা হয়। আইনি ব্যাখ্যা যেটা আছে, ধারা যেটা, সেটা হলো যে এটি সর্বোচ্চ 150 দিনের ভিতরে এটা তাদের ইউএস কংগ্রেস কর্তৃক রেটিফাই। আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনেটেটা আমি আবারও বলবো যে একটা বিকাশ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 2 উইকেটে 34 রান। টসে হেরে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন নিউজিল্যান্ডের 2 ওপেনার, কিন্তু ফিন অ্যালেন 12 বলে 23 রানে ফিরে যান। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কিউইদের। এর আগে সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কা ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায়। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দুদল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ইংল্যান্ডের কাছে 2 উইকেটে হেরে আসর থেকে ছিটকে গেছে পাকিস্তান। এই জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেল ইংলিশরা। ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে 9 উইকেটে 164 রান।
দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন ইনফর্ম সাহেবজাদা ফারহান। এছাড়াও বাবর আজম ও ফখর জামানের ব্যাট থেকে আসে 25 রান করে। লিয়াম ড্যাসন নেন 3 উইকেট, জবাবে হ্যারি ব্রুকসের সেঞ্চুরিতে 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা। শাহিন শাহ আফ্রিদি একাই নেন 4 উইকেট। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।